আজকে যখন বিভিন্ন ধর্মীয় অর্গানাইজেশনের স্কুল দেখি, সেটা হিন্দুদের হোক, সেটা খ্রিস্টানদের হোক, বা সেটা মাদ্রাসা হোক, কখনো ভেবে দেখেছেন খ্রিস্টান স্কুল যারা মিশনারি স্কুলরা পরিচালনা করে তাদের কত বড় ফিনান্সিয়াল সিনারিওস আছে? একটি বড় ইউনিভার্সিটি, একটি বড় অটোনমাস কলেজ আছে আমাদের হাইকোর্টের খুব কাছে। সেই অটোনমাস কলেজের দুটো ট্রাস্ট আছে, একটা এডুকেশনাল ট্রাস্ট, একটা চার্চের ট্রাস্ট। এবারে আপনি ভেবে দেখুন, তারা যখন রাজারহাটে ক্যাম্পাস খোলে, সেই রাজারহাট ক্যাম্পাসটা কি গালা একটা ক্যাম্পাস। প্রশ্ন করবে কে? কোনো ইনকাম ট্যাক্স অফিসারের এত ক্ষমতা নেই তারা গিয়ে প্রশ্ন করবে যে কোথা থেকে আসছে, কে দিচ্ছে। কারণ কি সেই প্রশ্নটা করার পর মুহূর্তে আইদার স্ট্রাইক হয়ে যাবে, না হলে দাঙ্গা হয়ে যাবে, না হলে প্রেস চলে আসবে, আর তা না হলে সর্বময় কর্তারা ফোন করে বলবে এর মধ্যে ঢুকবেন না। এইরকম একটা সিনারিও কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা আমাদের দিচ্ছে। আমাদের দেশের আইন ব্যবস্থা বিচারপতিদের ভগবানের চোখে দেখতে শেখায়, কিন্তু সেই আইন ব্যবস্থা যখন বিচারপতিদের ভগবানের চোখে দেখতে দেখতে একটা এমন সিনারিওতে গিয়ে ঠেলে দেয় যেখানে বিচারপতিরা কি বিচার করছেন সে বিচার করার জন্য আবার সুপ্রিম কোর্টকে বিচার করতে নামতে হয়, তখন বিচারটা প্রহসনে পরিণত হয়। এত বিচারের প্রয়োজনীয়তা নেই। এই বিচার কিভাবে হবে না হবে, এই বিচারটা কিভাবে হবে বা কিভাবে হবে না, সেটা চিন্তা ভাবনা করা আমরা এক প্রকার ছেড়েই দিই। আমরা জাস্ট ভেবে নিয়েছি যে কিছু লোক যদি চটকদারি চারটে কথা বলে সেটাই কিন্তু আমাদের কাছে সর্বপ্রিয় সর্বশ্রেষ্ঠ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই সর্বপ্রিয় সর্বশ্রেষ্ঠ থেকে যদি আমরা বেরোতে না পারি, তবে কিন্তু ৩রা জানুয়ারি 1992 সালে রাম সিং বিলিং যিনি মারা গেছিলেন তার কথাও আমরা ভুলে যাব, বা 28শে নভেম্বর 2020 রাকেশ সিংকে যখন জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তার কথাও আমরা ভুলে যাব। আজকে এই মিডিয়া ডিপার্টমেন্টের যে দায়িত্ব, আপনারা ভেবে দেখেছেন মিডিয়া ডিপার্টমেন্টের দায়িত্বটা কোনো অংশে ডাক্তারি বা কোনো অংশে আইনের থেকে কিন্তু কম নয়। আপনারা কিন্তু থার্ড পিলার বলে আমি মনে করি না। আমি মনে করি যে আপনারা সেই অর্গানাইজেশন, সেই প্রতিষ্ঠান যারা আমাদের চোখ কান হয়ে থেকে যেতে পারেন হাজার বছর। আজকে আপনাদের কাছ থেকে আছে বলেই কিন্তু আমরা ইতিহাসটাকে ভুলে যেতে শিখিনি এবং নির্বিকার ইতিহাসকে মনে রাখতে চাই। কারণ কি সাংবাদিকতারা আমাদের এই নির্বিকার ইতিহাসকে মনে রাখতে সাহায্য করে। আরেকটা কথা এখানে বারবার উচ্চারিত হচ্ছে, নতুন ভারত। মানে রবীন্দ্রনাথ বলেছিলেন জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, সেই জীর্ণ পুরাতন যাক ভেসে যাকের নতুন ভারত। আমাকে ব্যাকওয়ার্ড বলতে পারেন, কিন্তু যতবারই এই নতুন ভারত কথাটা আমি শুনছি আমার কানে নচিকেতার সেই বৃদ্ধাশ্রম গানটার কথা মনে পড়ছে। আরে বাবা মা তো পুরনো, কি করবেন, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন? নিজের দেশকে নতুন দেশ করতে গিয়ে নিজের সংস্কৃতিকে যদি জলাঞ্জলি দেন, যদি হঠাৎ করে মনে হয় যে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিনটা রাষ্ট্রীয় একতা দিবস বলে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিটাকেই প্রণাম করতে হবে, তবে কিন্তু সমস্যা আছে। আর এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসাটা আমাদের নিজেদের হাতে, গণতান্ত্রিক ভাবে আমাদের নিজেদের হাতে, রিপাবলিকলি আমাদের নিজেদের হাতে। আবার মনে করিয়ে দিয়ে এই রিপাবলিক কিন্তু সেই লাল সাদা রিপাবলিক নয় যে আমাদের কোনো পার্টিকুলার কারণে ভয় পেতে হবে। এই রিপাবলিক চোখে চোখে রেখে কথা বলে না। এই রিপাবলিক সাধারণ রিপাবলিক। এই রিপাবলিক ভাত খেতে ভালোবাসে, এই রিপাবলিক ডাল আলু ভাজা খেতে ভালোবাসে, নিজেদের বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মেতে থাকতে ভালোবাসে। এই রিপাবলিকের কোনো ভয় থাকার কথা নয়। আর এই ভয়টা আজকে যে এইরকম একটা কথা আমাকে বলতে হচ্ছে, এটাতেও আমরা লজ্জিত। আমি জানি না আর কে লজ্জিত, কিন্তু আমি কিন্তু সত্যি লজ্জিত। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গের একজন লোক, দেবাংশু ঠিক বলেছেন, আরবান নাকশাল হয়ে যেতেন রবীন্দ্রনাথ, তিনি ডেমোক্রেসিকে ডিফাইন করেছিলেন, দি বেস্ট পসিবল ডেফিনেশন অফ ডেমোক্রেসি। রাজা সবাই রে দেন মান, সে মান আপনি ফিরে পান, নইলে মোরা রাজার সাথে মিলব কি সাথে, মোরা সবাই রাজা। এর থেকে ভালো ডেফিনেশন ডেমোক্রেসি পাবেন? কিন্তু আজকে যদি আপনি এই কবিতাটা সংসদে গিয়ে উচ্চারণ করেন, একজন লোক যে রবীন্দ্রনাথের ফলস দাড়ি লাগিয়ে
ট্রমা দিয়েছিল আমাদের কোভিডের সময়, সে নিজেকে রাজা 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 করতে থাকবে, আর এই রাজা রাজা রাজাটা গোবিন্দা রাজা 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 তু আজা গানটার সঙ্গে মিলে যাবে, এটা কিন্তু আলটিমেটলি আর কোনো কাজের কাজ হবে না। এই সিনারিওটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে আমি আপনাদের দুঃখ প্রকাশ করতে পারবো না, খবর দেখা বন্ধ করে দিতে হয়েছিল কোভিডে, কারণ কি রবীন্দ্রনাথের দাড়ি চুরি গেছিল। ভাবা যায়? কেউ এফআইআর করে বললো না যে রবি ঠাকুরের দাড়িটা চুরি গেছে। নোবেল তো চুরি গেছে, সিবিআই যা করছে দেখতেই পাচ্ছি, আর দাড়িটা পর্যন্ত চুরি হয়ে গেল, সেই দাড়িটা ফেরত এলো না। তারপর দাড়িটা ট্রিম হয়ে ছোট হয়ে গেল যখন বাংলার মানুষ 2021-এ বিদায় করে দিলেন। এই দাড়ির রাজনীতি থেকে বেরিয়ে আসা কিন্তু খুব দরকার। কারণ কি দাড়ির রাজনীতি থেকে বেরিয়ে যদি না আসি, তাহলে মনে আছে 2021-এ যেদিন বিধানসভার রেজাল্ট বেরোবে, আমি সেদিন হুগলিতে ছিলাম। হুগলিতে সকাল 5টায় উঠে পড়েছি, উঠে পড়ে যদি খুব ভুল না করে থাকি কাউন্টিং 6টা ফটা থেকে শুরু হয়, 7টা থেকে কাউন্টিং শুরু হয়। উঠে 8:30-8টার সময় উত্তরপাড়ার ঘাটে গেছি চা খেতে। ততক্ষণে অলরেডি সমস্ত মিডিয়া হাউস দেখিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত, প্রায় নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়ে যাচ্ছে। দেখছেন একজন ভদ্রমহিলা চান করে উঠছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার ছিঁড়ে গেছিল, সেই জল দিয়ে পোস্টারটাকে লাগিয়ে বলছেন, মা তুই থাকলে আমরা থাকবো। জানতাম যে আমরা জিতবো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এর কোনো বিকল্প হবে না। এই যে সংবাদ মাধ্যমদের যে তৎকালীন সময়ের বক্তব্য, এই বক্তব্যটা আশ্চর্য লেগেছিল। বুঝতেই পারছিলাম না যে আসল খবরটা কি। আসল খবরটা মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, না আসল খবরটা নন্দীগ্রামে লোডশেডিং হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে না। এই বোঝা না যাওয়ার মধ্যে একটা এমন সিনারিও ক্রিয়েট হচ্ছে যেখানে মানুষ 3টে 3:30-এর পরে হাসতে আরম্ভ করছে, হাসতে হাসতে বলছে, আরে ভাই আর এবারে দেখানো বন্ধ কর, এবারে ট্রেনটা ছাড়। কিন্তু এই ট্রেন ছাড়ছে না লোকে। যাই হোক, অনেকটা দূর চলে গেছি, অনেক রকম আলোচনার মধ্যে দিয়ে, অনেক রকম বক্তব্যের মধ্যে ঢুকে গেছি। শেষ করার আগে শুধু সব্যসাচী দা গুরু সিনেমার একটা কথা বলেছিলেন। গুরু সিনেমায় তৎকালীন একটি স্বতন্ত্র বলে একটি নিউজ পেপার ছিল, সেই নিউজ পেপারে বেশি করে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলেছিলেন গুরু, মানে যে ভদ্রলোক গুরুর অ্যাক্টিং করছিলেন, অভিষেক বচ্চন। আপনাদের মনে থাকবে গুরু কিন্তু পার্টিকুলার একজন লোকের জীবনীকে অনুকরণ করে, আর তার ছেলে কিন্তু সেই জীবনীটাকে মাথায় রাখে। সেটা অরূপদা মনে করিয়ে দিয়েছে এনডিটিভিটা বিক্রি হয়ে যাওয়ার সাথে। গুরু সিনেমায় কিন্তু বলা হয়েছিল আরো বেশি করে ওখানে অ্যাড দাও। তার কারণটা হচ্ছে যারা আমাদের ক্রিটিসাইজ করে, মানুষ যেন দেখে যে তারা আমাদের বিজ্ঞাপনটাও সব থেকে বেশি করে করছে। এটাকে একটু মডিফাইড ভার্সনে এনডিটিভি বিক্রি আর রবিশ কুমারের ইউটিউব চ্যানেলে পৌঁছে যাওয়ার সঙ্গে যদি একটু মিলিয়ে দেখতে পারেন, দেখবেন সাংবাদিকতার উপরে আক্রমণ নিরন্তর, এবং এই নিরন্তর আক্রমণ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সেই ছেলেটাকে দরকার যে বোধহয় কোথাও পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। কারণ কি তাকে এসে সত্যিই বলতে হবে যে রাজা তোর কাপড় কোথায়, বা তাকে এটাও বলতে হতে পারে যে দড়ি ধরে মারো টান, মানুষকে সিংহাসনে বসান। থ্যাংক ইউ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।